কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেটের আজকের 22 নম্বর সেট। আগেও বলেছি যে এটা শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, যে কোনো, এমনকি আমাদের তো কদিন পরেই তো ডব্লিউবিসিএস এর প্রি রেজাল্ট বেরোবে, ডব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে কার্যকরী। ঠিক আছে, তো এখানে আজকের আমরা কিছু কোশ্চেন করব, খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এক রকম টাইপের কোশ্চেন আমরা সলভ করে নেবো একসাথে। তুমি একটা জিনিস দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে দুই বন্ধু এ ও বি যৌথভাবে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ধার নেয়। 2 বছর পর এ যত টাকা পায়, 3 বছর পর বি একই টাকা পাচ্ছে। খুব ভালো কথা, তাহলে এই জিনিসটা একদম মাধ্যমিক লেভেলে চলে যেতে হবে। মাধ্যমিক লেভেলের যে রকম অঙ্ক আমরা করি সেটা করলেই সবচেয়ে সুবিধা হবে। কিরকম? তাহলে তুমি দেখো, প্রথম ধরো এ বন্ধু কি করেছে না, 2 বছরের জন্য টাকা ধার করেছে। তাহলে এ বন্ধুর আমি ধরে নিলাম পি হচ্ছে কি এ। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি ছিল? 1 + r/100, ওপরে কত? ওপর হচ্ছে কি 2 বছর, যেহেতু 2 তাহলে 2 বছর হয়ে গেল। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কি সুদ আসল। কেন না, এখানে তুমি আমাকে বলো, এই যে লেখা আছে একই টাকা পায়, একই টাকা পাওয়ার অর্থ হচ্ছে কি না, সুদ প্লাস আসল মিলিয়ে। তাহলে এটা গেল পি এর কথা। এবার বলছে ইজিক্যাল টু, কেন? কারণ কি বলেছে, দুটো টাকা সমানই বলেছে। তাহলে এবারে চলে যাব, যে বি ব্যক্তির কাছে আসল হচ্ছে কি পিবি, তাহলে তার ক্ষেত্রে কি 1 + r/100 ক বছর না 3 বছরের জন্য, যেহেতু 3 বছর রেখেছে তাই বি এর টাকা কত টাকা হচ্ছে না এত টাকা তার হয়ে যাচ্ছে কি না সুদ আসল। এরপরে তাহলে কি করতে হবে, দেখো এইটা 2 বছর এটা 3 বছর, কেটে গেলে কি পড়ে থাকে, কেটে গেলে শুধুমাত্র 1 + r/100 পড়ে থাকে, কারণ 3 আর এখানে 2 একটাই পড়ে থাকবে। তাহলে পিবিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে পি এ ডিভাইডেড বাই পিবি, আর ডান দিকে পড়ে আছে শুধুমাত্র এইটা। তাহলে এইটা পড়ে থাকলে তো হবে না, আর এর মান কত? আর এর মান দেওয়া আছে আমার 4%, তাহলে 4/100, তাহলে হয়ে গেল কত? 104 কত 100। এখানে যদি আমরা কাটাকাটি করি তার মানে হয়ে যাচ্ছে 4 বার দিয়ে গেলে 26, 4 বার দিয়ে গেলে 25। তাহলে এইটার মানেটা কি দাঁড়ালো? এইটার মানেটা দাঁড়ালো যে পি এ মানে এ ব্যক্তিকে যদি 26 টাকা জমা দেয়, আর বি ব্যক্তি কত টাকা জমা দেবে? 25 টাকা জমা দেবে। এদের রেশিও দুটো পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার দেখো বি তাহলে কত টাকা বিনিয়োগ করে, তাহলে বি কত টাকা, বি নিচে আছে, নিচে হলো 25 টাকা বিনিয়োগ করে, ব্যাস হয়ে গেল। এরপরে আমরা কি করব, 26 আর 25 যোগ করব, যোগ করলে কত হয়? 26 আর 25 যোগ করলে 51 ইউনিট। তাহলে 51 ইউনিটের ভ্যালু কত? 8,000, সরি 81,600। ব্যাস। এবার বি কত ইউনিট, বি তো তোমার 25 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? ডিভাইডেড বাই 51, আর কত দেওয়া আছে না 25 ইউনিট, ইন্টু তাহলে করে দেবো কত? 25। ব্যাস, এই তো হচ্ছে কি অঙ্ক। তাহলে 3 বার গেলে কত? 3 17 51, 3 বার গেলে কত হচ্ছে? 3 দুয়ে একটু ওপরে তাহলে বসাই, হ্যাঁ, কাটাকুটি তো। তাহলে 3 দুয়ে 6, 2, 3 7 21, আর 2 ডবল জিরো, তাহলে 17 দিয়ে দেখবো আমরা, 17 একে 17, 10, হ্যাঁ অবশ্যই যাচ্ছে, তাহলে 4, তার মানে হয়ে গেল 17 ছয়ে ব্যাস 1600 ইন্টু 25, তাহলে 1600 ইন্টু 25 করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত? 25 250, আর হচ্ছে গিয়ে 25 ছয়ে 150, তার মানে হয়ে গেল আমাদের যে 400 আর ডবল জিরো। ব্যাস হয়ে গেল, আলটিমেট আমাকে 25 ইউনিট বার করতে বলেছে, অপশন নাম্বার ডি। তো এই তো গেল এক ধরনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা অন্য টাইপের অঙ্কের ক্ষেত্রে, তাহলে দেখো লাভ ক্ষতির ক্ষেত্রে একই কনসেপ্টই আমরা কাজে লাগাবো। কি বলেছে? 65,000 টাকা দুটি টেবিল কিনেছে, প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 12% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, তাহলে প্রথমটা ধরে নিচ্ছি এ, প্রথম টেবিলটাকে বলো 20% লাভে বিক্রি করেছে। তাহলে বিক্রি করছে বলছে দুটি টেবিলের বিক্রয় মূল্য দেখো সমান, তাহলে বিক্রয় মূল্য সমান বলেছে। তাহলে প্রথম টেবিলটা যদি এ টাকা হয়, তার যদি 20% লাভে হয়, তাহলে বিক্রি করেছে কত? নিশ্চয়ই 120%।
হ্যাঁ কি না? তাহলে 20% লাভে বিক্রি করেছে মানে কত? 120%। তাহলে এ এর 120% যা হবে বিক্রয় মূল্য, আর দ্বিতীয়টা ধরে নিচ্ছি বি, তাকে কি করেছে না 12% ক্ষতিতে। 12% ক্ষতিতে মানে আমাকে বলো কত টাকায় বিক্রি করেছে? না 88% লাভ বিক্রি করেছে। ব্যাস, তার মানে এটা সেম প্রসেস। দেখো, এ বাই বি নিয়ে চলে আসবো 88, একবারে যদি আমরা ডাইরেক্ট কাটাকুটিও যদি করে দিই তাহলে কি চলে আসছে না, এখান থেকে 8 বার গেলে 8 11, 8 আর 15, ব্যাস এটা একটু কাটাকুটি যায়, এটা তো 15 আর এটা কেটে গেলে কত 11, তাহলে 11/15। এখান থেকে দেখো কি কি কোশ্চেন আসে। এখান থেকে যে কোশ্চেনটা আসে যে দুটো ভাগে যে টেবিল বিক্রি করেছিল সেই টেবিলের দামের অনুপাত কত, অনুপাত পেয়ে গেলাম 11:15, এক লাইনে অঙ্ক হয়ে গেল। এটা 1 নম্বর কোশ্চেন। তারপরে 2 নম্বর কোশ্চেন বলেছে যেটা দিয়েছে প্রথম টেবিলটি ক্ষতিতে বিক্রি করেছে যেটা, তাহলে ক্ষতিতে কোনটা? দ্বিতীয়টা। তাহলে দ্বিতীয়টা বিক্রি করেছে মানে নিশ্চয়ই তার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হয়ে গেল 15 টাকা, তাই তো? তাহলে এখানে আমার দুটো জিনিসের ক্রয় মূল্য কত দেওয়া আছে একসাথে? 65,000। তাহলে দুটো জিনিসে একসাথে দুটো মিলিয়ে কত বলো তো? তাহলে দুটো মিলিয়ে আমাকে আসছে কত? 11 + 15 মানে কত? 26 ইউনিট। তাহলে আমি বলতে পারি 26 ইউনিটের ভ্যালু কত? 26 ইউনিটের ভ্যালু হলো 65,000 টাকা। এক ইউনিটের ভ্যালু কত? 65 ডিভাইডেড বাই কত? 26। আর কি বলেছে? ক্ষতিতে বিক্রি করেছে। ক্ষতিতে বিক্রি করেছে কোনটা? দ্বিতীয়টা মানে বিটা। তাহলে বিটাতে তো ক্ষতিতে বিক্রি করেছে, বি মানে 15 ইউনিট। তাহলে এখানে বার করবো আমরা 15 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে আমার যদি কাটাকুটি যদি যায়, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে, 13 দিয়ে কাটাকুটি করলে 13 2 26, 13 5 65, তাহলে 5,000, দুবার গেলে কত? 2,500। আর এখানতে তাহলে কি হচ্ছে? 15 ইউনিট। 15 ইউনিট মানে ইন্টু কত? 15 করে দেবো। 15 আর 25, তাহলে কত হচ্ছে? 25 10 কত? 250। 25 5 তাহলে কত হচ্ছে? না 250 আর 75, তাই তো? আলটিমেট হয়ে যাচ্ছে কত? না 25 10 কত? 250, আবার হচ্ছে গিয়ে 25 5 125, সরি, তাহলে হয়ে গেছে 375। ব্যাস, এত টাকা। তাহলে বি এর এইটা একটা কোশ্চেন হলো। আবার উল্টো হতে পারে, বলে দিল যে এখানে ক্রয় মূল্য বার করতে বলেছে। এখন যদি এখন বিক্রয় মূল্য বলে তাহলে বিক্রয় মূল্য মানে কি 88% ক্ষতিতে, তাহলে ক্ষতি থেকে বিক্রয় মূল্য বার করবে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যান্সার এখানে যেহেতু ক্রয় মূল্য বলেছে তাহলে ক্রয় মূল্য হয়ে গেল এইটা। তাহলে এখান থেকে কিন্তু অনেক রকমের কোশ্চেন তৈরি হতে পারে, কিন্তু লজিক এইটুকুনটা বার করে নিতে পারলে যা বলুক বলুক না, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো, সেম টাইপের কোশ্চেন কিন্তু দেখো আবার সুদ কষা দিয়ে। কিরকম? সরল সুদ দিয়ে। কি বলছে? মোট এত টাকা দুটি অংশে ভাগ করে যথাক্রমে 5% সরল সুদে 4 বছরের জন্য আর 9% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করেছে। মানে দুটো ক্ষেত্রে আলাদা আলাদা বিনিয়োগ করেছে, আলাদা পার্সেন্টেজ, আলাদা বছর। প্রথম বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ আসল, এই জিনিসগুলো বুঝতে হবে। প্রথম জিনিস থেকে মানে জায়গা থেকে প্রাপ্ত সুদ আসল আর দ্বিতীয় বিনিয়োগ বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ সমান। তার মানে কি? তাহলে প্রথমটা থেকে আমি ধরে নেব এ টাকা জমা দিয়েছি, এ টাকা আর কি বলেছে যে 5% সরল সুদে 4 বছরের সুদ। তার মানে এ টাকা কি বলেছে? সুদ আসল। তার মানে এইটা তো হলো আসল, আর এর সাথে সুদ কত? 5% 1 বছরের জন্য। তাহলে 4 বছরের জন্য কত? 20%। তাহলে এ টোটাল কত? 20%। হ্যাঁ কি না? 20% আমি একবার পার্সেন্টটা তুলে দিলাম, তুলে দিয়ে 100 করে দিলাম। বোঝা গেল কি? ইজ ইকুয়াল টু কি বলছে যে 9% সুদে 8 বছরের জন্য। মানে কি? 1 বছরে 9% যদি হয়, আমি কালি দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। কিরকম বলছে যে 1 বছরে যদি 9% হয় তাহলে 8 বছরে কত পার্সেন্টেজ সুদ হয়? 72%। আমি ধরে নিচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে গিয়ে বি টাকা, তাহলে বি টাকার সুদ কত? সুদ হচ্ছে গিয়ে না 72%। 72%টা কি করে এলো? না 1 বছরে যদি 9% সুদ দেয় তাহলে 8 বছরে কত পার্সেন্টেজ সুদ দেবে? 9 8 72%। ক্লিয়ার? এবার পার্সেন্টেজটা উঠে গিয়ে আমার এখানে চলে আসলো কত?
না 100? এখানে যেমন 20 কি করে আসলো বুঝতে পারলে, 1 বছরে 5 টাকা 5%, 4 বছরে 20%, তো 20% কেটে গেল। এরপরে আমরা কি করব, বাঁ দিকটাতে আমাদের চলে আসছে দেখো যে লসাগু 100 এ আর 20 এ, তাহলে হয়ে গেল এইবারে কত, 120 এ বাই 100 ইজ ইকুয়াল টু এখানে 72 বি বাই 100। এবার 100 100 কেটে গেল। এরপরে সেম ভাবে দেখো বিটাকে বাঁ দিকে নিয়ে আসবো, এরপরে চলে আসলো কত, 72 বাই 120, 24 দিয়ে কাটাকুটি করলে 24 তিনে, আর এখানে কাটাকুটি করলে 24 চারে, তার মানে হয়ে গেল 3:4 বা 3/4। তার মানে আলটিমেট কি জানলাম, যে প্রথমটাতে যদি 3 টাকা জমা দেয়, পরেরটাতে 4 টাকা জমা দিয়েছিল। ক্লিয়ার? তাহলে বলছে বিনিয়োগের প্রথম অংশ কত, তাহলে দুটো মিলিয়ে আলটিমেট কি দিয়েছে বলতো, সরি, তাহলে কত, 24 3 72, সরি 24 5 ভুল হয়ে গেল একটুখানি, 24 4 তো 96, ঠিক আছে, তাহলে 24 5 হবে আর কি 120, তাহলে এখানে হয়ে গেল 5, ব্যাস 24 5। এরপরে তুমি আমাকে বলো যে দুটো মিলিয়ে তাহলে কত অনুপাত, তাহলে দুটো মিলিয়ে a প্লাস b মিলিয়ে দিচ্ছে কত, না 3 প্লাস 5 মানে 8 ইউনিট টাকা, তাই তো? আর আমাকে কোশ্চেনে দুটো মিলিয়ে মোট কত টাকা, দুটো মিলিয়ে মোট 9600 টাকা। তার মানে আমি বলতে পারি 8 ইউনিটের ভ্যালু কত, না 8 ইউনিটের ভ্যালু, সরি 9600 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত, 12 8 96, 1200 টাকা। আর বিনিয়োগের প্রথম অংশ কত ছিল, প্রথম অংশ 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 3 3600 টাকা। অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো আলটিমেট ডায়ে বাঁয়ে কিভাবে রেশিও করে আমরা অঙ্কটা করছি। এরপরে এইরকম একটা টাইপের অঙ্ক করব, দেখবে একদম কনফিউশন দূর হয়ে যাবে। চিনির দাম 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় 3 কেজি চিনি কম। নিশ্চয়ই অঙ্ক দেখে বুঝতেই পারছো যে এরকম টাইপের অঙ্ক কিন্তু পড়ে, মানে মানে পড়তেই থাকে, কোনো রকম ভাবে কিন্তু ব্যতিক্রম হয় না। তাহলে বর্তমানে প্রতি কেজি চিনির দাম কত, অনেক সময় বর্তমান থাকে, অনেক সময় পুরাতন দাম কত থাকে সেটা আমাদের বার করতে বলে। তো আলটিমেট তুমি একটুখানি বোঝো যে দামের কথা বোঝো। দাম বলছে যে কি হয়েছে না 25% কি হয়েছে না বৃদ্ধি হয়েছে। 25% বলতে কত, না 1-এর 4 টাকা। তাহলে দাম যদি 4 টাকা হয়, এখন ক টাকা হয়ে গেছে, 5 টাকা, 1 টাকা বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি বলেছে, তাহলে বৃদ্ধি মানে হলো 4-এর 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে দাম যদি এইটা হয়, পরিমাণ কি হয়ে যায় বলতো, পরিমাণ তাদের ব্যতিক্রম ঘটে যায়। তাহলে পরিমাণ আগে যদি 5 কেজি নিত, এখন 4 কেজি কেন বলো তো, স্বাভাবিক ব্যাপার। তোমার যদি দাম বাড়ে তাহলে পরিমাণ তুমি কি সমান কিনতে পারবে, মোটেও না। তাহলে পরিমাণ তোমার কি হয়ে যাবে, না ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে, কারণ দাম বাড়লে তুমি কম কিনবে, তোমার তো টাকা তো ফিক্সড। তুমি দেখো এইটা 4 টাকা আর 5 টাকা গুণ করলে কত হয়, 20 টাকা। এখানেও দেখো 5 টাকা আর 4 টাকা গুণ করলে কত হয়, 20 টাকা। কারণ তোমার কাছে তো টাকাটা ফিক্সড, তোমার দাম বেড়েছে, তাই তোমার খরচ বা তোমার যে পরিমাণ তুমি কিনতে পারবে কোয়ান্টিটি, সেটাও কিন্তু ব্যতিক্রম ঘটবে, মানে ব্যস্ত সম্পর্ক ঘটবে। ক্লিয়ার? মানে আগে তুমি যদি 5 কেজি কিনতে, এখন কত কেজি কিনছো, 4 কেজি, তাহলে কত কেজি কম কিনছো, না 1 ইউনিট তুমি কম কিনতে পারছো। আর কোশ্চেন অনুযায়ী তুমি কত কেজি চিনি কম কিনছো, 3 কেজি, তাহলে এই 1 ইউনিটের ভ্যালু কত, না হলো 3 কেজি। আর আমাকে কি বলেছে, তাহলে 4 ইউনিট, তাহলে আমাকে বলো এই 4 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিট হলো 3 হলে ইন্টু 3 মানে হলো 12 কেজি। আর এখানে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইন্টু 3 মানে 15 কেজি। তাহলে জিনিসের দাম বাড়ার আগে আমার কত কেজি কিনতে পারতো, 15 কেজি, আর দাম বেড়ে যাওয়ার পরে কত কেজি কিনছে, না 12 কেজি কিনছে। এবার কি বলেছে, বর্তমানে প্রতি কেজি চিনির দাম কত, ব্যাস, কত টাকার মোট, তার কাছে কত টাকা আছে, 90 টাকা। তাহলে 90 টাকা যদি থাকে আর প্রতি কত কেজি কিনতে পেরেছে, 12 কেজি, তাহলে 12 কেজির দাম 90 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে, ব্যাস 90 ডিভাইডেড বাই 12। তাহলে হয়ে গেল আমাদের কত, 12 সাথে 84 আর 6, তাহলে 12 5 60, 7.5 টাকা, ব্যাস এইটা। এখন এই লজিকটাই তোমরা কিন্তু মনে রেখে দাও, আমি বারবার বলছি,
কিন্তু আমি অন্য ট্রিক্স আমি শেখাচ্ছি বটে, সেটা পরে শিখবে, তবু আমি শিখিয়ে দিচ্ছি, অন্য ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ট্রিক্সটা একটুখানি জেনে নাও। কিরকম ট্রিক্স? তুমি দেখো 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি পাওয়ার জন্যই তো তুমি এই যে কি হয়েছে, 3 কেজি চিনি কম কিনতে পারছো। কারণ যে টাকাটা বেড়েছে সেই টাকাটা তোমার কাছে নেই, সেই টাকাটা বেড়ে দেওয়ার জন্যই তোমাকে কি হয়েছে না 3 কেজি চিনি কম কিনতে পারছো। তার মানে 90 টাকার ওপরে যে টাকাটা বেড়েছে সেটার ভ্যালু আর 3 কেজি চিনির ভ্যালু কি সমান। তার মানে আমি বলতে পারি যে দেখো 90 টাকার ওপরে এই 25% বেড়েছে, তাহলে 25% যা, আর 3 কেজির দাম কি তাই। তাহলে দেখো পার্সেন্ট উঠে গেলে কি হয়ে যাবে, 100 হবে। 100 কে কেটে দিলাম 4, 4 বার দিয়ে কাটাকুটি করলে আলটিমেট হচ্ছে কত, 22.5। তাহলে 3 কেজির দাম 22.5, তাহলে 1 কেজির দাম কত হবে, এটাকে আবার 3 দিয়ে কাটাকুটি করব, 3 দিয়ে কাটাকুটি করলে 7.5। তার মানে 1 কেজির দাম হয়ে গেল সেম 7.5। তা এইটা আমি অন্য লজিকে করালাম, এটা মেবি পরে কাজে লাগবে যখন আরো প্র্যাকটিস করাবো, আগে তুমি এই লজিকটা শিখে রেখে দাও। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন আবার দেখো, সেম টাইপের কোশ্চেন আমি কিন্তু আবার রেখেছি, এই কারণে রেখেছি যাতে একটা কোশ্চেন করলে হয় না, দুটো কোশ্চেন করলে দেবে, কনফিউশনটা ক্লিয়ার হয়। লেবুর দাম 15% হ্রাস পাওয়ায়, তাহলে চোখ বন্ধ করে আমি 15% আগে বসাবো। 15% মানে কত না 3/20। তার মানে যে দাম কি হচ্ছে, দাম যদি 20 টাকা হয়, এখন তাহলে কত টাকা, 3 টাকা কমেছে মানে 17 টাকা। এবার বলছে তাহলে দাম যদি হয় তাহলে পরিমাণ কি হবে বলতো, কনজিউম যেটা করে আর কি, তাহলে পরিমাণ কি করতে পারবে, উল্টে যাবে। 17 যদি কেজি কেনে, এখন কিনবে সে 20 কেজি। ক্লিয়ার? এবার বলছে এক ব্যক্তি 306 টাকায় অতিরিক্ত 9টি লেবু ক্রয় করতে পারে। আগে তাহলে কি বলছে, স্বাভাবিক দাম কমেছে, দাম কমলে লেবু কি হয়, বেশি কিনতে পারবে। সেখানেও দেখো রিফ্লেক্ট হচ্ছে, আগে 17টা কিনলে এখন কটা কিনতে পাচ্ছে না, প্লাস 3টে কিনতে পাচ্ছে। তাহলে এখানে এই অনুযায়ী 3 ইউনিটের ভ্যালু যা, আর কোশ্চেনে আমার এই 9টার ভ্যালু বেশি কিনতে পারছে, তাহলে 9টা লেবু তাই। তাহলে 1 ইউনিটের ভ্যালু তাহলে হয়ে গেল 3, 3টে লেবু, তাহলে 20 ইউনিটের ভ্যালু তাহলে কত, 20 ইউনিটের ভ্যালু হয়ে গেল 60টা লেবু। আর এখানে 17 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল, 17 ইউনিটের ভ্যালু 17×3 মানে হলো 51। তার মানে আগে আমার কিনতে পাচ্ছ কত না 51টা লেবু, এখন কিনতে পাচ্ছে আমার 60টা লেবু। ক্লিয়ার? ব্যাস, এবার বলছে দাম হ্রাস পাওয়ার আগে প্রতিটি লেবু, হ্রাস পাওয়ার আগে বলতে কি ছিল, হ্রাস পাওয়ার আগে বলতে 51টা লেবু কিনতে পারছো, বুঝতে হবে হ্রাস পাওয়ার আগে বলেছে না পরে বলেছে। হ্রাস পাওয়ার আগে তাহলে 51টা লেবু। এবার বলো কত টাকা তার কাছে ছিল, 306 টাকা। তাহলে 306 টাকায়, 306 টাকায় যদি 51টা লেবু কেনে, প্রতি লেবুর দাম কত হয়ে যাবে, ব্যাস, তাহলে 50×6 = 300, তার মানে হয়ে গেল না 6 টাকা করে প্রতি লেবুর দাম, প্রতি লেবুর দাম 6 টাকা করে। অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। এখন তুমি বলবে তাহলে স্যার আগের মতো লজিক ঘুরিয়ে দাও, সেম জিনিস তুমি তাহলে দেখো, আগের লজিকে চলে যাও। তাহলে কি বলছে যে অ্যাকচুয়ালি 306 টাকা এই যে আছে 306, তাহলে 306-এর মধ্যে এই যে 306 টাকার 15% হ্রাস পেয়েছে, এই হ্রাস যে যত টাকার পেয়েছে তার জন্য তো 9টা লেবু বেশি কিনতে পারছে। তার মানে আমি এতটুকুনি বলতে পারি 306 টাকার এই 15% যা হবে, আর এই 9টা লেবু দাম তাই হবে। তাহলে 15%, তাহলে পার্সেন্টটা উঠে গেলে কি হয়ে গেল, 100 হয়ে গেল। 100 যদি আমি করি, তাহলে 5 বার গেলে 5×3 = 15, 5×20 কত, 100। ব্যাস, 3 বার গেলে কত হয়ে গেল, 3টে, 3 3 হয়ে গেল 3। তার মানে 3 আবার কাটাকুটি করলে 1 0 2, 102। তার মানে আলটিমেট হয়ে গেল, আমি ভালো করে লিখি, 102 আর নিচে 20 আছে, ইজিক্যাল টু কত, ডান দিকে একটি লেবু। তাহলে এটা যদি কাটাকুটি যায়, তার মানে হয়ে যাচ্ছে কত, যে না এটা কি আসলো, ও না ঠিকই তো আছে, কারণ এটার যে দামটা, এটা তো হচ্ছে কি পরবর্তীকালের দামটা হচ্ছে, ঠিক আছে, কারণ এটা আমার কেটে গেলে আলটিমেট হয়ে যাচ্ছে 51, 5.1 মানে একটি লেবুর দাম। এই যে 5.1টা বেরোলো, এইটা কি বলতো, এইটা যেটা বেরোলো যে দাম
হচ্ছে কি কমে যাওয়ার পরবর্তীকালে, কারণ এইটার দামটা বেরোলো। বিশ্বাস হচ্ছে না? তুমি দেখো আগের তাহলে নিয়ম অনুযায়ী তুমি কি বলতো, এইটা যদি করো 306 টাকা, 306 কে তুমি যদি 60 দিয়ে ভাগ করো তাহলে কি আসছে বলতো? 6 দিয়ে করলে 10, 6 বার গেলে 6 5 30, 6 1 6, আর 10 দিয়ে কাটাকুটি করলে 5.1 টাকা। তুমি দেখো সেই 5.1 টাকাই আসছে, হ্যাঁ কি না? আর এখানে 5.1 টাকা আসছে। এরপরে যেটা করতে হবে, কিন্তু তোমার তো চেয়েছে ভাই পাওয়ার আগে বলেছি, লেবুর দাম মানে হচ্ছে কি হ্রাস পাওয়ার আগে বলেছি, তাহলে হ্রাস পাওয়ার আগে বললে আমরা কি করব? তাহলে দেখো এই যে 5.1 টাকা করে বেড়েছে, মানে হয়েছে, সরি 5.1 টাকা হয়েছে, এটা হয়েছে কখন? না, হ্রাস পাওয়ার পরে হয়েছে। এই যে 20 থেকে এটা হয়েছে হ্রাস পাওয়ার পরে হয়েছে দাম। তাহলে হ্রাস পাওয়ার পরে হলে তাহলে হ্রাস পেয়েছে কত? 15%। তাহলে 15% বলতে কত? 3 এর 20। তাহলে 3 এর 20 যদি হয় তাহলে হচ্ছে গিয়ে হ্রাস পাওয়ার আগে কত ছিল? 20। আর নিচে তাহলে কত হয়ে যাবে? 17। তাহলে হয়ে যাবে এই 20:17টা হয়ে যাবে, 20টা তো যেহেতু আগে ছিল, তাহলে হয়ে গেল 17 আর 3-এ কত? 51, 0.3, আর 0.3 আর 2 গুণ করলে 6 টাকা। তাহলে দেখেছো সেম একই জিনিসে আসবে তুমি যদি এই রেশিও দিয়ে যদি করো। কিন্তু আমি বলবো শুরুতে এই লজিক মেনে কাজ করা, এই যে লাল কালিতে যেটা করেছি সেটা দিয়েই করো। তারপরে আরো অ্যাডভান্স মেথডে গেলে তখন এটা দিয়ে করো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, কোনো সামগ্রীর 2/3 6% লাভ এবং বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে। তাহলে এই অঙ্কটা একটুখানি আমরা কিভাবে চক্রাকার ওয়েতে করবো, কিরকম দেখো 2/3 যখন বলবে না 3 ভাগ, তাহলে 3 ভাগটাকে তুমি ধরে নিলে ধরো 300 টাকা। প্রত্যেকটা 300টা তোমার জিনিস আছে, 300টা এক একটা করে ধরো, 300টা লজেন্স আছে, প্রত্যেকটা জিনিসের দাম 1 টাকা করে ধরে নিচ্ছি আমি, জাস্ট লিখতে হবে না। 300 টাকা, তাহলে এইটা কি বলছে? দুটো ভাগে ভাগ করলে কিভাবে? 2/3, 2/3 বলতে কি বোঝায়? 2 ভাগের 3 ভাগ। তাহলে 2 ভাগ কি ঘটছে? 2 ভাগটা কত? 200 টাকার 1 ভাগটা কত? 100 টাকা, হ্যাঁ কি না? 300 টাকা যদি 2/3 করো কত হবে? ভাই 200 টাকা। এবার এই 200 টাকাকে বলছে 6% লাভে, 200 টাকাকে বললো 6% লাভে। তার মানে সেলিং প্রাইস কত বলতো? 6% হলে কত হয়? সেলিং প্রাইস হয়ে গেল 212। আবার বাকি অংশকে বলছে 3% ক্ষতিতে, তার মানে এইটাকে বলছে কত? না 3% ক্ষতিতে, 100 টাকা 3% ক্ষতি হলে সেলিং প্রাইস কত ভাই? 97। আলটিমেট তাহলে টোটাল সেলিং প্রাইস কত হয়ে গেল আমাকে বলো? যে এখানে কি আসছে? যে টোটাল সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস এখানে কত? সেলিং প্রাইস 212, এখানে সেলিং প্রাইস 97, তাহলে 200 আর এদিকে দিয়ে দিলে 300, 309, তাহলে টোটাল সেলিং প্রাইস হয়ে গেল আমার 309 টাকা। আমাকে বলো প্রতিটা জিনিসের দাম 1 টাকা করে ধরেছিলাম, তাহলে 300টা জিনিসের দাম 300 টাকা আর বিক্রি করছে বেটা 309 টাকায়। তাহলে প্রফিট হয়েছে না হয়নি? প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত টাকায়? না 300 টাকা, মানে হলো 9 টাকা প্রফিট। আমার এই অনুযায়ী প্রফিট হচ্ছে কি, এটা কোশ্চেন অনুযায়ী প্রফিট কত? 540 টাকা। তার মানে আমি বলতে পারি যে 9 ইউনিটের ভ্যালু 540, 1 ইউনিটের ভ্যালু 9 6 54, 60 টাকা। এবার কি বলে? সামগ্রীর মোট ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 300 টাকা, কারণ প্রতিটা তো 300 ইউনিট ধরেছিলাম, মানে এক একটা তো 1 টাকা করে ধরেছিলাম, তাহলে 300 টাকা। তাহলে মানে হলো 300 ইউনিট মানে 6 3 1800, ব্যাস 18,000 টাকা। অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি অসাধু ব্যবসায়ী দুধের সাথে জল মিশিয়ে ক্রয় মূল্যে দুধ বিক্রি করেন এবং 30% লাভ করেন। যদি তিনি 15 লিটার জল মিশিয়ে দেন তাহলে কত লিটার দুধ মিশ্রিত মানে দুধ বিক্রয় করেছিলেন? এখান থেকে দু তিন রকমের ধরনের কোশ্চেন হয়। তো তার আগে আমি একটু তোমার বাস্তব অভিজ্ঞতায় যাই। বাস্তব অভিজ্ঞতায় দেখো এই জায়গাতে ধরে নিলাম যে দোকানদারের বাড়ি, ভালো করে বোঝো, এখানে তোমার বাড়ি, এখানে তোমার বাড়ি, আর পাইকারি ব্যবসায়ী তার ধরে নিচ্ছে এখানে বাড়ি, ঠিক আছে, যে পাইকারি বিক্রি করে আর কি, ঠিক আছে। তুমি এখান থেকে এখানে যাবে এতটা দূরে, না তুমি এখান থেকে এর কাছ থেকে মাল নেবে, যদি একই দাম হয় তুমি অবশ্যই দোকানদারের কাছ থেকে মাল নেবে। বাস্তব জ্ঞানটা বোঝো। এ দুধ বিক্রি করছে পার লিটারে 1 টাকা করে, এবার এও বিক্রি করছে পার লিটারে 1 টাকা করে, তুমি তো এর কাছ থেকে কিনবে।
ধরো তোমার কাছে 13 টাকা আছে, 13 টাকা আছে, তোমার ভালো করে বোঝো, তোমার কাছে 13 টাকা আছে। প্রতি লিটার যদি 1 লিটার করে হয়, তুমি কত লিটার পাবে? তুমি হচ্ছে কি 13 লিটার দুধ কিনতে পারবে, হ্যাঁ কি না? এবারে এই দোকানদার বলো অসৎ ব্যবসায়ী, সে কি করলো? এই পাইকারির কাছ থেকে সে কি করলো? না 10 লিটার দুধ নিয়ে আসলো। 10 লিটার আর কি করলো? না 3 লিটার জল মেশালো। ভালো করে বোঝো, যে 3 লিটার জল মেশালো আর 10 লিটার নিয়ে আসলো, 13 লিটার। তার তার কাছে কত লিটার হয়ে গেল? তার কাছে কিন্তু 13 লিটার হয়ে গেল, হ্যাঁ কি না? এখন তুমি যখন এখান থেকে এর কাছ থেকে কিনছো, তুমি তো 13 লিটারই দুধ কিনছো, কারণ ও জল মিশিয়েছে, তুমি কিন্তু জানছো না সে জল মিশিয়ে, তোমার কাছে তো তুমি দুধই কিনছো, হ্যাঁ কি না? তার মানে সে প্রফিট করছে কত? না এই হচ্ছে কি 3 লিটার দুধের দাম প্রফিট করছে, কারণ তুমি যদি এর কাছ থেকে কেনো সেই 13 টাকা দিয়ে কিনবে, আর এর কাছ থেকেও যদি কেনো তার মানে সেই 13 টাকা দিয়ে কিনবে। তার মানে 13 টাকা দিয়ে কিনবে মানে কি 13 লিটারই কিনবে, কিন্তু অরিজিনালি তুমি কিনছো 10 লিটার দুধ, হ্যাঁ কিনা? অরিজিনালি কিন্তু তুমি কিনছো 10 লিটার, বাকি কিন্তু সে 3 লিটার জল মিশিয়েছে। তাহলে প্রফিট হচ্ছে কি তার 3 লিটার এই জলের, বা মানে আর্থিক অর্থে 3 লিটার দুধ, কিন্তু যেহেতু জল মিশিয়েছে, জলের দাম তো জিরো, তাই সে 3 লিটার হিসাবে, তাহলে প্রতি লিটারের দাম কত? 1 টাকা করে, তো প্রতি লিটারে 1 টাকা করে, তার মানে সে প্রফিট করছে আলটিমেট 3 ইন্টু 1 মানে 3 টাকা প্রফিট করছে। এইটুকুনি মানে লজিক্যালি ক্লিয়ার তো? এরপরে তো আমরা চলে যাব এই অঙ্কেতে। দেখো 30% আমি কি করেছি? না লাভ করেছি। তাহলে 30% মানে কি? 30% মানে হলো 3/10। তার মানে দুধের দাম যদি 1 টাকা করে হয়, তাহলে হতো কত? 10 লিটার। কিন্তু আলটিমেট সে কি করেছে? না 3 লিটার কি করেছে? লাভ করেছে, মানে 3 টাকা লাভ করেছে। 3 টাকা লাভ বলতে কি 3 লিটার হচ্ছে কি দুধ লাভ করেছে, তার মানে 3 লিটার আলটিমেট জলের দামটা যে লাভ করেছে। তাহলে এখান থেকে দু ধরনের কোশ্চেন আসে। তুমি যদি দুধ যদি ধরো থাকে 10, এখানে বলে দেয় যে দুধের আর হচ্ছে কি নতুন মিশ্রণের অনুপাত কত, তাহলে মিশ্রণটা কত হলো বলতো? মিশ্রণটা হয়ে গেল আলটিমেট 13 লিটারের মিশ্রণ। তাহলে 10 লিটার হলে খাঁটি দুধ, আর 3 লিটার হলো এই জল, তবেই হচ্ছে কি 13 লিটার হচ্ছে। ক্লিয়ার? আলটিমেট তাহলে হচ্ছে কি মিশ্রণ, আর জল আছে কত? জল আছে হচ্ছে কি 3। এরপরে বলেছে যে যদি তিনি 15 লিটার জল মেশান, তার মানে 3 ইউনিটের ভ্যালু কত? 15। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5। তাহলে 3 ইউনিটের ভ্যালু হলো 5, সরি 3 লিটারের ভ্যালু হচ্ছে কি 15 লিটার, আমার কোশ্চেন অনুযায়ী 15 লিটার মিশিয়েছে। তাহলে কত লিটার মিশ্রিত দুধ বিক্রি করে? মিশ্রিত দুধ কত বিক্রি করে? 13 লিটার। তাহলে 13 লিটারের ভ্যালু কত? 13 5 65 লিটার। অপশন নাম্বার সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে দেখো এইরকম টাইপের কোশ্চেন, একটা কিন্তু পরিমিতি ত্রিকোণমিতি থাকবে, কিচ্ছু করার নেই। তোমার দেওয়া আছে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ, তার হাফের মান কত? এবার হাফের মান সাইন কত ডিগ্রি? সাইন 30 ডিগ্রি। একদম জলের মতো মুখস্থ রেখে দিতে হবে। 2 থিটা সাইন সাইন তো কেটে গেল, অবশ্য কাটতে হয় না এইভাবে। 2 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, আর থিটা ইজ ইকুয়াল টু কত? 15 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। এবার বার করতে বলেছে, এইটা বার করতে কি বলেছে? না cos 75 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে হচ্ছে কি, ও সরি 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 সরি, এদের ত্রুটিটা হবে না, আমি ভুল করে এখান থেকে এই ত্রুটিটা কপি করে দিয়েছি তো, আর 2টা কাটতে ভুলে গেছি। ওকে 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 ওকে, ঠিক আছে। তার মানে এখান থেকে 2টা হবে না, তার মানে ইজিক্যাল টু কস হলো, আর এদিকে 75 মাইনাস কত? 15 ডিগ্রি। 75 মাইনাস 15 ডিগ্রি বলতে কত বোঝায়? না cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? হাফ। হাফ মানে এটা হয়ে গেল অ্যান্সার। ব্যাস। আর আদারওয়াইজ যদি এ হতো, মানে অসুবিধা কিছু নেই অপশন অনুযায়ী, কারণ এখান থেকে তোমার থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে 75 থেকে কত হয়ে যেত? 30 ডিগ্রি বাদ চলে যেত, হ্যাঁ কি না? তার মানে আলটিমেট কি হয়ে যেত? এখানে যদি তোমার 2 থিটাও যদি থাকতো, তাহলে কি হতো? তাহলে 75 থেকে 30 ডিগ্রি বাদ যেত, তাহলে 30 ডিগ্রি বাদ গেলে কত হতো? 45 ডিগ্রি হতো। অসুবিধা কিছু নেই। cos 45 ডিগ্রির মান কত? 1/√2। তখন 1/√2 অপশন হয়ে যেত, কিন্তু যেহেতু এটা টেলিগ্রামেই কোশ্চেন দেওয়া, তোমরা ভালো করেই জানো, তো টেলিগ্রাম থেকেই নেওয়া, তো সেখানে এই অপশনটাই চুজ করা আছে বলেই তাই আর কি এ করলাম। যাই হোক, কোনো ভুল কিছুই নেই। এরপরে এটাও দেখো খুব একটা ভালো কোশ্চেন। কিরকম বলছে, যদি একটি সংখ্যাকে তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করা, এরকম ভাষার অঙ্ক কিন্তু থাকেই থাকে বা থাকেই থাকে। তাহলে যদি একটি সংখ্যাকে তার বর্গে অর্ধেকের বর্গ, তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স,
তার অর্ধেকের বর্গ থেকে বিয়োগ করা হলো। অর্ধেকের বর্গ বলতে কি, অর্ধেক মানে কত, x/2, তাকে বর্গ করলাম, তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করা হলে হলো কত না 48। এই হচ্ছে কি অঙ্কের কাহিনী। তার মানে x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইজ ইকাল টু কত 48। এখান থেকে আমরা করব কি না লসাগু, 4x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু গুণ করলে 32 16 19, তার মানে 192। তার মানে এটা ডান দিকে চলে গেল, মাইনাস 4x প্লাস 192 ইজ ইকাল টু 0। এইটা কি করব না মিডিল টার্ম ফ্যাক্টর। এখন তোমরা বাচ্চাদের মতো মিডিল টার্ম করো, কিন্তু আমি ঠিক শিখিয়ে দেবো শর্টে কি করে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়। এখানে 192 মানে হয়ে যাচ্ছে কত 16 আর 12, তার মানে -16 হবে আর হচ্ছে কি +12 হবে। কিন্তু এখানে অ্যান্সার যখন করব তখন এই মাইনাসটা হয়ে যাবে +16, আর এর নিচে আগে কত আছে 1, তাহলে +1 আর এই প্লাসটা হয়ে যাবে -12/1, কিন্তু এটা মাইনাস হয়ে গেলে এটার কোনো ইনভ্যালিড, তাই 16 ইজ ইকাল টু, তার মানে অ্যান্সার হয়ে যাবে 16। কিন্তু এখানে আবার পাকামো মেরেছে, সোজা কথায় পাকামো মেরেছে, সংখ্যাটি বলেনি। যদি বলতো সংখ্যাটি কত, সংখ্যাটা হয়ে গেল 16, কিন্তু বলেছে সংখ্যাটির বর্গমূল বলেছে। বর্গমূল বলতে রুট করতে হবে, ব্যাস। অনেক ছেলে মেয়ে এখানেই হয়ে যাবে। এখানে যদি কোনোটা যদি 16 অপশন দিতাম না, তাতেই দেখতে 16 সবাই করে দিত, কিন্তু না, বুঝতে হবে বর্গমূল বলেছে। এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, যে বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর, মা ও 4 সন্তানের বয়সের গড় 12 বছর। তার মানে আমি দিলাম যে বাবা প্লাস 4 সন্তান, তাই তো, এদের গড় বলেছে 14, তাহলে গড় যদি 14 হয়, এখানে লোক কতজন আছে ভাই, লোক তো আছে 5 জন, 4 জন সন্তান আর বাবা, তার মানে বয়সের সমষ্টি কত হবে না 14 ইন্টু 5, হ্যাঁ কেন 14 5 কত 70 জন, 70 বছর। আবার পরেরটা কেস বলছে যে মা প্লাস 4 সন্তান, গড় কত 12, তাহলে 12 ইন্টু সেই 5 জনই তো আছে, তাহলে 12 আর 5 কত 60, ব্যাস। এখানে বলছে যে মায়ের বয়স 35, তাহলে এই সমীকরণে মায়ের বয়স কত হয়ে গেল 35, 35 প্লাস এই 4 জন সন্তান ইজ ইকাল টু কত 60, হ্যাঁ কি না, মায়ের বয়স 35, 4 জন সন্তান তো আছেই 60, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 4 সন্তান, 4 সন্তানের বয়স তাহলে কি হয়ে গেল, 35টা ডান দিকে চলে গেলে 60 মাইনাস 35, 60 মাইনাস 35 বলতে কত বোঝাচ্ছে না 25, তাহলে 4 সন্তানের সমষ্টি কত 25 বছর। তাহলে এই সমীকরণটাকে প্রথম সমীকরণে কি বসাবো না বাবা প্লাস এই 4 সন্তানের সমষ্টি কত বেরোলো 25, তাহলে এখানে বসিয়ে দেবো 25, আর সমষ্টি কত ছিল 70, তাহলে 70 বসিয়ে দেবো, তাহলে বাবা ইজ ইকাল টু, তাহলে হয়ে গেল বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে এদিকে 45 বছর। তো এইটা তো স্টেপ বাই স্টেপ অঙ্ক, এটা কি আর অঙ্ক মানে না পারার কোনো কথা আছে, তুমি বলো, তোমরা বলো, যে একটু তো করতে হবে। তো সেখানে তোমরা দেখো অঙ্ক করছো এরকম ভুল। তুমি দেখো একটা কোশ্চেন দিয়েছি, সেখানে 54% তোমরা ঠিক করছো, 38% ভুল করছো, 8% তোমরা 38 আর 8 তাহলে হয়ে যাচ্ছে 46% ভুল করছো। মানে মানে ভাবতে পারছো এই সিম্পল অঙ্কটা যদি তোমরা ঠিকঠাক কারেক্ট না করো ধীরে সুস্থে, তাহলে পরীক্ষার হলে টাইম ম্যানেজ করে ওই 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে করবে কি করে। তো আমি তোমাদেরকে বলছি একটু সময় নাও, নিয়ে অঙ্কটা ঠিক করেছো কিনা ক্রস চেক করো, করে তারপরে তোমরা অপশন চুজ করো। এইভাবে অঙ্ক করলাম আর দিয়ে দিলাম, তাহলে কি করে হবে। তো ঠিক আছে, ওকে, এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো।